নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে একটা বিস্ফোরক কল রেকর্ড আপনাদের জন্য। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে বিজেপির মধ্যে আদি নব্বর ঝামেলা লেগেই আছে। আপনারা জানেন, বিভিন্ন অঞ্চলে তৃণমূল থেকে আসা কিংবা নতুন গজিয়ে ওঠা যারা বিজেপি, তারা পুরনো যারা বিজেপি কর্মী নেতা যারা রয়েছেন, সাংগঠনিক বিভিন্ন দায়িত্বে ছিলেন দীর্ঘদিন ধরে, তাদেরকে পেছনের সারিতে ফেলে দেওয়া হয়েছে, অনেকে নিষ্কর্মা করে রেখে দেওয়া হয়েছে। তার ফলে যেটা হয়েছে যে বিজেপির আদি নব্বর ভেতর ঝামেলা, এবং এটা কিন্তু এবারে লোকসভা নির্বাচনে ব্যাপক প্রভাব পড়বে। এবং এরকম একটা পরিস্থিতি যখন এটা বুঝতে পারছে বিজেপি, তখন বিজেপির আইটি সেল থেকে ফোন করা হচ্ছে সেই পুরনো আদি যারা বিজেপি, যারা ডেডিকেটেড বিজেপি নেতা কর্মী, তাদেরকে। তো এই ব্যাপারে একটি কল রেকর্ড আপনাদের সঙ্গে তুলে ধরবো, বিস্ফোরক কল রেকর্ড। আমার ধারণা এই কল রেকর্ড শোনার পরে আরামবাগ অঞ্চলের বিজেপি কিংবা আশপাশের সমস্ত লোকসভা কেন্দ্রের বিজেপি যারা করেন বা অন্ধভক্ত বিজেপির, তাদের কিন্তু রাতের ঘুম কেড়ে যাবে। কারণ এই কল রেকর্ড সরাসরি আমি বিজেপির আইটি সেলে আমার যে বন্ধু বান্ধব আছে তাদের থেকে পেয়েছি। এই কল রেকর্ড যে তারই, সেটা কনফার্ম করে নিয়েছি অলরেডি বিভিন্ন মহল থেকে খবর নিয়ে। কিন্তু যাই হোক, এখন সেটা পরে পরীক্ষা নিরীক্ষা হবে। কিন্তু কল রেকর্ডটায় আপনি যখন শুনবেন তখন বুঝতে পারবেন যে আরামবাগের একজন মানে দুবারের ক্যান্ডিডেট হয়েছিলেন এবং একবার তিনি বিধায়ক হয়েছিলেন, সেই মুরারি বেরা, বয়স্ক মানুষ, দীর্ঘদিনের পুরনো সংগঠক, বিশাল মার্জিনে ভোট পান, এবং সেরকম একজন সংগঠককে রীতিমতো নিষ্কর্মা করে রেখে দিয়েছে বিজেপি। সেখানে নতুন গজিয়ে ওঠা বাহুবলী নেতা, জেলা সভাপতি হয়েছেন বিমান ঘোষ, তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এবং এটা আমার ফোন কল নয়, বিজেপির আইটি সেল থেকে ফোন করে করে এই সমস্ত আদি বিজেপি নেতাদেরকে যোগাযোগ করা হচ্ছে। তারা কেন নিষ্কর্মা হয়ে বসে আছেন, তারা কেন এই নির্বাচনী মহলে বা এই নির্বাচনী পরিস্থিতিতে তারা কেন অ্যাক্টিভ নয়, এটা জানার জন্য। এই জানতে গিয়ে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়েছে। পুরো বিজেপির যে খোকলা অবস্থা, আমি বারবার বলতাম যে ভোটে জিততে গেলে বুথ লেভেলের সংগঠন মজবুত থাকা দরকার। গ্রাউন্ডে থেকে যারা আন্দোলন করে সেই সমস্ত লোককে গুরুত্ব দিতে হয়। বিজেপি শুধুমাত্র ভাড়াটে লোক, দিলীপ ঘোষকে ওখান থেকে তুলে ওখানে, অমুক নেতাকে তুলে এখানে, এইভাবে ভোটে জেতা যায় না। যাই হোক, আইটি সেলের যে ছেলেটি ফোন করেছিল এবং জানতে চেয়েছে, এ থেকে উঠে এসেছে বিজেপির পশ্চিমবাংলায়, বিশেষ করে আরামবাগে তাদের খোকলা পরিস্থিতি। এই যে নরেন্দ্র মোদীকে আসতে হচ্ছে আরামবাগে কেন, তারা জানে যে আরামবাগে তাদের অবস্থাটা কতটা করুণ। সেই করুণ চেহারা তুলে ধরেছে। এবং আদিনব্য যে ঝামেলা বিজেপির ভেতরকার, এবং যেটা শুভেন্দু আসার পরে আরো বেশি হয়েছে, সেই মুরারি বেরার এক্সক্লুসিভ কল রেকর্ড ফাঁস করতে চলেছি। প্রত্যেককে অনুরোধ করব, সম্পূর্ণ কল রেকর্ডটা শুনবেন, সম্পূর্ণ, এবং ব্যাপক ভাইরাল করুন। বিজেপির অন্দরমহলের এরকম আরো অনেক কল রেকর্ড আমার কাছে এসছে, এবং অবশ্যই সেটা আইটি সেলের তরফে। কারণ আইটি সেলের ভেতরে আমার বন্ধু বান্ধব প্রচুর, এবং বিশেষ করে আমার সম্পর্কে মাসুদ ভাই, সে কিন্তু আইটি সেলের একজন ইনচার্জ। এবার আপনারা খুঁজে বেড়ান কে আছে আইটি সেলে। দীপক ব্যাপারীকে চেনে না? আইটি সেলে যারা কাজ করে তারা দীপক ব্যাপারীকে প্রত্যেকে হারে হারে চেনে। যাই হোক, এই কল রেকর্ড শোনার পরে বিজেপির নেতা কর্মী সমর্থক এমনকি নরেন্দ্র মোদীর ঘুম ছুটে যাবে। শুনুন কি বলছেন মুরারি বেরা, তার ক্ষোভ, কেন তিনি পার্টির কোন রকম মিটিং মিছিলে অংশগ্রহণ করছেন না। হ্যালো। হ্যালো। হ্যাঁ, মুরারি বেরা কথা বলছেন? হ্যাঁ। হ্যাঁ, আমি মৈনাক দত্ত রায় কথা বলছিলাম বিজেপি আইটি সেলের পক্ষ থেকে। হ্যাঁ হ্যাঁ মৈনাক দত্ত রায় কথা বলছিলাম বিজেপি আইটি সেলের পক্ষ থেকে। হ্যাঁ বলুন না। হ্যাঁ হ্যাঁ, বলছি যে আপনি তো বিজেপির বরিষ্ঠ কার্যকর্তা, আমরা যতটুকু খবর পেয়েছি। তো আপনি কি আরামবাগ সাংগঠনিক জেলা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এই মুহূর্তে? যে কোনো খবর পাই যাচ্ছি, যে কোনো জায়গায় হচ্ছে, ওরা তো আমাকে ডাকেনি ভাই। আচ্ছা, কারা ডাকেনি? কোনো বলছেন লেটা দরকার নেই, কোনো একটা জেলার একটা কোনো জায়গাতে না ইয়ে আছে, আমার নাম আছে, এমনি খোঁজ নিয়ে দেখো দিয়ে আমরা কোথাও। দেখুন, আমরা তো আপনার রেকর্ড দেখে আমরা আপনাকে ফোন করছি, কারণ আপনি তো দুবারের প্রার্থী ছিলেন, এবং এবং অনেকদিন ধরে, দীর্ঘদিন ধরে আপনি বিজেপি দলটা করছেন। তো এই মুহূর্তে আপনি কি দলীয় কর্মসূচিতে আছেন
বা কোথাও যদি কোনো খামতি থেকে থাকে বা সাংগঠনিক কোনো যদি ফাঁক-ফোকর থেকে থাকে বা যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে আমাদের এন্ড থেকে আমরা সেইটাকে মিটিগেট করে সলভ করার একটা চেষ্টা করছি। তো সেই জন্য আমি আপনাকে ফোন করেছি অন বিহাফ অফ আওয়ার আইটি সেল বিজেপি সর্বভারতীয় দল হিসেবে আমরা আমাদের কর্তব্য আমাদের বরিষ্ঠ কার্যকর্তা যারা আছে তাদেরকে হুম। সঠিকভাবে মানে উপযুক্ত সম্মান দিয়ে তাদেরকে এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে তাদেরকে ইনক্লুড করা। তো সেইখানে দাঁড়িয়ে কোথাও কি আপনার মনে হচ্ছে যে কেউ আপনার সঙ্গে সহায়তা করছে না বা আপনার সঙ্গে অসহযোগ করছে? হ্যাঁ শোনো, শুনে নাও তবে, বুঝতে পেরেছি তো। হুম জেলা সভাপতি কোনোদিনই এতে ডাকেনে, তোমার অনেক কমিটি হলো, হুম এমনকি ওই যে তোমার কনভেনার করে অনেক কিছু নিয়ে গেলো, প্রমুখ নিয়ে গেলো, হুম ওটাতেও কিছু নেই, বুঝতে পেরেছো তো। হুম হুম তারপরে প্রার্থী যখন ডিক্লেয়ার হলো, বুঝেছো তো, তাতে আমিও কম্পিটিশনে ছিল, তাই ওকে দিয়েছে, হুম ও হয়েছে। তারপর জিজ্ঞেস করলাম প্রচার প্রচারের ব্যাপারটা নিয়ে, প্রার্থীর সঙ্গে ডাইরেক্ট কথা বললাম, হুম বললো আপনি আপনার অঞ্চলটা আপনার গাঁও আপনার মন্ডলটা দেখুন, তাহলেই হবে। হুম এই কথাই বলতে আমি আমার মন্ডলের যারা যারা সব চার্জিক হয় সেগুলো তারা কাছে আমি যাই। এই সেদিনও মিটিং হয়েছিল, কালকে পার্টি এসেছিল, পার্টির সাথে বেশি ছিল, বুঝতে হচ্ছে, তার ফটো টটো তোলা এই পর্যন্তই। আচ্ছা এবার না ডাকলে অফিসে গিয়েছে তো, অনাভূত অবস্থায় তাকে যখন বললুম যে তোমার সঙ্গে তাহলে প্রচারে যাবো, হুম সে বললো না ওখানে যাওয়ার দরকার নেই, তুমি এখানটা একটু দেখো, তাহলেই হবে। তারা মানে অনাভূত জেলা সভাপতি মানে বিমান ঘোষের কথা বলছেন তাই না, তো? জেলা সভাপতি একটা প্রার্থী বলেছে, আর জেলা সভাপতি নিশ্চয়ই প্রার্থীকে বলেছে এটা, হুম যে হুম ওদিকে কাজ আনার দরকার। যে গণেশ চক্রবর্তী একটা অনেক দিনের পুরনো কর্মী, সে গিয়েছিল, তাকে বলেছে তোমার আর আসার দরকার নেই, তাকে আচ্ছা ডাইরেক্ট বলেছে। আচ্ছা তারপর এই এটা কে নতুনদের আর কোনো করেছে? বিমান ঘোষ করেছে নাকি? ওই তো প্রার্থীকে বলেছে নিশ্চয়ই। প্রার্থী আমাকে বললো, প্রার্থী তো এরা হচ্ছে যে তোমার যে জেলা সভাপতি, সে এই যে ইলেকশন কমিটি হলো হুম জেলা স্তরে, হুম তার একটা লয়ালি ছেলেকে, বুঝতে পেরেছি তো, তাকে করলো। আচ্ছা তার সেক্রেটারিয়েট বডির মধ্যে রয়েছে, তাদেরকে দিল ইলেকশন কমিটির চেয়ারম্যান করে দিল। আচ্ছা আমাদের কোনো ব্যাপার না, আমরা যে ওসব বলতে পারবো না ভাই, যেটা আমাকে দাও ওটা দাও, আমরা ওসব বলতেও চাইছি না। আপনি তো দুবারের বুঝেছো? সাংসদ পদপ্রার্থী। হুম হ্যাঁ হ্যাঁ আপনি তো দুবারের সাংসদ পদপ্রার্থী। হ্যাঁ হ্যাঁ তো সেইখানে দাঁড়িয়ে আজকে আপনি তো প্রায় 30-32 বছর ধরে দলটা করছেন, বিজেপি দলটা 30 করছেন। বছর না, যে 40 বছর হয়ে 40 গেল। বছর, হ্যাঁ 40 বছর। হ্যাঁ আর বিমান বাবু আমাদের কাছে যতখানি খবর আছে উনি সিপিএম থেকে এসেছেন, তাও বেশি দিন হ্যাঁ। নয়। তো সেইখানে এসে বিজেপির যারা আদি আহ, কর্মকর্তারা আছে কার্যকর্তারা আছে তাদের সঙ্গে এই যে দুর্ব্যবহার, এইটা আপনি কি চোখে দেখছেন? এটা কি ঠিক? কেননা আমাদের কাছে যতখানি খবর আছে যে আরামবাগ সাংগঠনিক জেলায় যে দুর্বলতা দেখা দিয়েছে, যে চিত্র দেখা দিয়েছে, যে আমাদের শিওর সিট আরামবাগ আমাদের যথেষ্ট শক্তপোক্ত একটা ঘাঁটি, সেইখানে দাঁড়িয়ে বিমানবাবু এই যে আপনাদের সঙ্গে অসহযোগিতা করছে বা আপনাদেরকে দলীয় কর্মসূচিতে অসহযোগিতা করছে মানে, কালকে তো বিমান বেরোয়নি, দেখুন আবার টাকা পয়সা নিয়ে গতবারে যেমন হয়েছিল সেরকম চলছে নাকি। এই তো কালকে ওই তো কটা ছেলে প্রচারে বেরিয়েছিল, বুঝতে পেরেছো। আচ্ছা 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 দেখো, এবারে ব্যাপার হচ্ছে, শোনো, আমরা আরো এইসব বলতে চাইছি না, বুঝতে পেরেছো তো। দল যখন একটা পুরনো লোককে ক্যান্ডিডেট করতে, তাদের যখন আমরা জানতুন কোথা কি ঘাই গোপ আছে, কাসালি আছে, ও জেলা প্রেসিডেন্ট কি সহযোগিতা করলো না করলো হুম, তাতে কিছু যায় আসে না, কথা বুঝতে পেরেছো। আমরা আচ্ছা। আমাদের মতন করে ঠিক উদ্ধার করে দিত। হুম, আমরা যখন দাঁড়িয়েছি তখন পার্টির পজিশন কোথা, তখন রাহুল্লার মতন ব্যক্তিত্ব, সে তখন ওই মানে বাঁকুড়ায় দাঁড়িয়েছে, সে পেয়েছে 27,000 ভোট, আমি পেয়েছি 58,000 ভোট পেয়েছি, কথা বুঝতে পেরেছো তো। আচ্ছা 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 আচ্ছা। আমাদের আরামবাগের সংগঠন চিরকালই গোটায় এর থেকে একটা সংগঠন ভালো, গতবারেও তার ছুটি হলো, হলো, এইবারেও প্রার্থীর ব্যাপারটা নিয়েও সেও সেই টাকা পয়সা। তারপরে হচ্ছে কি রমাপাল নাকি সে করেছে, তার 50 কোটি টাকা, সে নাকি মালিক হয়েছে এখন, সেই নিয়ে একদিন আরামবাগে খুব ঘিরে ওকে বিক্ষোভ দেখিয়েছিল। আচ্ছা সে নাকি এখন মোদির কাছে যেই এইটা করে নাকি পার্টিটা ঠিক করেছে, বুঝতে পেরেছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। RSS সংগঠন কতটা বলো তো। আর সেটাই তো হ্যাঁ, তাদের একটা শাখা খুলতে পারে না। আরামবাগে যেগুলো ছিল সেগুলো সব বন্ধ হয়ে গেল। তারা এখন বলছে আমাদের প্রার্থী দিতে হবে, যে আজকে তারা দিয়েছে, আমরা 40 বছর ধরে বিরোধীদের চোখে চোখ রেখে লড়াই করলাম। ঠিক ঠিক হ্যাঁ, ঠিক। তাহলে কি চোখ এখানে রেখে একটা লড়াই মানে করলাম। টাকা পয়সার একটা তারা আজ খারাপ হয়ে গেল, একবার ডাকার প্রয়োজন বোধ করলো, বুঝতে পেরেছো তো। ঠিক ঠিক সব ঠিক ঠিক। ব্যাপারগুলো মানে সব এটা খুব হয়েছে। প্যাথেটিক। এবং এখানে কি টাকা পয়সারও একটা মানে লেনদেন চলছে, অবৈধ টাকা পয়সার লেনদেন চলছে আমাদের অবৈধভাবে? মনে হচ্ছে সেই রকমই কিছু। শোনো, তোমাকে বলে দিচ্ছি আর একটা কথা, আমি হুম এই কালকে আমি যেই গৌরাটিতে, বুঝতে পেরেছো তো, হুম হুম গৌরাটির সব দেখবে রঞ্জিত মাইস্ত্রি, ওটা একটা দেখবে রকমারি দোকান আছে, বুঝতে পেরেছো তো। হুম তার হুম হুম ছেলে বললো, তারপর আরো পুরাতন কিছু কর্মী বললো
বলে আমাদের লক্ষ্মী মালিককে যারা মেরেছিল তার ছেলে হয়েছে আমাদের মন্ডলের জ্ঞান। আচ্ছা যখন তাকে করা হলো, যখন আমি বললাম যে আমার স্ত্রীকে করবে, কিন্তু আমার যে মন্ডল সভাপতি সে তো করলো না, সে তো ওখানে যে এখন ইয়ং স্টেজের ছেলেরা যাদের কোনো নেই তাদের দেখে মানুষ বুঝতে পেরেছে তো যে আজকে পুরনো বিজেপিরা ভয় খাচ্ছে যে আবার সেই সিপিএম এর লোকগুলো যদি এসে আবার আমাদেরকে মারবে, এটা আমার ভয় খাচ্ছে। আর আজকে আমি কালকেই আমি গেছিলাম, আমাকে থানা থেকে ওইখানকার ছেলেটা সব বললো। আচ্ছা আমি বললাম তাই, হ্যাঁ লক্ষ্মী মালিক একদম তাকে মেরে দিয়েছিল, জলে ডুবিয়ে পায়ে করে পিঠে ধরে মেরে দিয়েছিল 10 বছর। আর যারা অভিযোগরা করছে তারা 10 বছর ঘর ছাড়া ছিল, সব ওই এলাকায় ঘর ঢুকতে পারেনি বিজেপির জন্য 10 বছর ঘর ছাড়া ছিল। আর যেহেতু সুকান্ত এটা আজকে বকলমে বিজেপিটারে চালাচ্ছে তো সব টিএমসির লোকেরা না সিপিএম এর লোকেরা। আচ্ছা আজকে অরিজিনালি বিজেপির লোকেদের কোথাও জায়গা সেটাই তো জায়গা হয় না, কোথাও একটা সিটও দেয় না। সেইটাই। আর এই যে আমরা মনে করছি আজকে 10 বছর, আজকে 8 বছর, 8.5 বছর, 9 বছর আজ শাসন ছিল, আমার ঘরে বম বন্দুক ঢুকিয়ে দিল, বুঝলি? আজকে তুমি বলো যে ক্যান্ডিডেট হয়েছে তার কি অবদান রয়েছে? সে তো এলো তো 16 সালের পর এলো। সে কি সিপিএম থেকে এসেছে নাকি? তার টাকা রয়েছে হয়েছে, আমার টাকা নেই, আমার হয়নি। সেটাই সে কি সিপিএম করতো নাকি? শুধু টাকা। হ্যাঁ সেইটাই সে কি সিপিএম? আর ভাই আর একটা কথা হচ্ছে কি শোনো, ওই তো মেয়ে এই তো জিনিস চলছে এখন। আচ্ছা এখন বলার কিছু নেই, এখন যা হচ্ছে দল আর যখন ঠোক্কর খাবে বুঝতে পেরেছো তো, তখন হবে। আর কি করা যাবে, আমরা এই জন্যই ভাবছি যে একটা খবর আমাদের কাছে খবর আছে যে সুশান্ত বেরাও নাকি এই কার্যের সঙ্গে যুক্ত আছে। সুশান্ত বেরা এবং বিমান বাবুর নাকি নানা রকম অসামাজিক কার্যকর্মের সঙ্গে লিপ্ত এবং নারী ঘটিত ব্যাপারেও নাকি তিনি একটা কালিমা লিপ্ত হয়েছেন, এই খবর। মানে কার সঙ্গে হয়েছে বলুন তো? এটা ঘটনাটা কি সত্যি? মানে কি ব্যাপারটা কি? মানে আমরা তো গভীরে জানি না, আমাদের কাছে খবর এসছে, আমরা তাই জন্য সতর্ক হওয়ার জন্য এবং তাকে সতর্ক করবার জন্যই আর কি খবরগুলো নিচ্ছি। তো কি ব্যাপারটা কি, মানে ভিতরের গল্পটা কি হয়েছে? ভেতরের গল্প বলতে শোনো, সব যেরকম তো নানা রকমের ঘটনা ঘটছে, ধরো অনেক আসছে সব। দেখো একটা জিনিস শোনো, একটা জিনিস সব বদ নেচারের মেয়ে এবং ছেলে, মেয়েরা অফিসেই আসছে বুঝতে পেরেছো, তারাও অফিসে আসার অর্থই হচ্ছে তারা ওই সব তো অ্যাডভার্টাইজমেন্টের জন্য আসে। আচ্ছা আমাদের এখান থেকে সংগঠনের কিছু ছেলেকে বুঝতে রাস্তায় দাঁড়িয়ে থাকলে তো আর লোক পাওয়া যায় না, এখানে আসছে, সেখান থেকে তারা আবার সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। এসব নানা রকমের কিছু অনেক ঘটনা যেগুলো ফোনে বলা যাবে না ভাই, বুঝতে মানে নানাবিধ অসামাজিক কাজ, আমি বেশি ইলেবরেটলি যাচ্ছি, অসামাজিক কাজকর্ম চলছে। মানে আমি এটা খবর পেয়েছিলাম, দেখুন এটা তো আমার গোপন কথা, এটা কোথাও বাইরে, এবং এটা হচ্ছে কি একদম দলের আভ্যন্তরীণ যৌন ব্যবসা কি চলছে নাকি? এই বিষয়ে কি জানেন কিছু খবর? মানে কিসের মানে যৌন ব্যবসার সঙ্গে যুক্ত? কারণ আমরা এরকম একটা খবর পেয়েছি এবং এই বিষয়ে দল কিন্তু সতর্ক। কারণ জানেন আমাদের বিজেপি দল অত্যন্ত সাংগঠনিকভাবে এবং সুশৃঙ্খল দল, এবং কোন রকম অনৈতিক অসামাজিক কাজকে প্রশ্রয় আমরা দিই না, এটা আমাদের সংঘ থেকেই আমাদের এটা একটা বলা আছে। তো সেইখানে দাঁড়িয়ে কি কোন রকম অসামাজিক অশালীন কাজ বলি? এই সমস্ত কথা বলি শোনো, এটা আমাদের নীতিনিষ্ঠ দল, আদর্শবান দল, এখানে তার বায়োডাটা অমুক তমুক অনেক কিছু বিচার বিশ্লেষণ হয়। এটা ভাই ছিল তোমার ওই দিলীপ ঘোষ আসার আগে পর্যন্ত। দিলীপ ঘোষ আসার পর পুরো দলটা এখন বুঝতে পেরেছে তো যে ওই আর যে কামিনী আর কাঞ্চন দিয়ে দলটা চলছে, বুঝতে পেরেছো? আচ্ছা 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 আচ্ছা। মানে এই নিয়ে আর তোমাকে আমি কি বলবো বলো, সাক্ষাতে যদি জানতে চাও আমরা আসবো, আমাদের টিম আসবে, ঠিক আছে? মানে কামিনী কাঞ্চন এখন ভরে গেছে বিজেপি, বুঝে গেছি, মানে অঞ্চলটা ওইখানেই সব শেষ হয়ে গেছে। এবং যা হয় আর কি, অর্থের লোভ এবং মানে নারীর আসক্তি, এইভাবে তো একটা সংগঠন দাঁড়াতে পারে না। আর একটা কথা বলছি শোনো, এবারে যে আমাদের যে প্রেসিডেন্ট বুঝেছো, সে বলছে আমার প্রার্থী পছন্দ হয় না, তো ওর ঘরেই বসে থাকতো। আচ্ছা এইবার দেখো, সে অনেক লোকের কাছ থেকে এইরকম ধরনের সব শুনছি, টাকা পয়সা সব নিয়েছে, যে যেমন পেরেছে দিয়েছে আর করেছে, বুঝতে পেরেছো? এইবার সবাই কি সন্তুষ্ট করতে বলছে আমি তোমার নামটাই করেছি নু, আমার কাছে আমাকে বলছে কথা সাপোজ বুঝছো, তোমার নামটাই করেছি নু, তোমাকে দেয়নি, আমারও পছন্দ নয়। আবার অন্য একজনের কাছ থেকে তাকেও যে বলছে হ্যাঁ, বুঝেছি তো যে হ্যাঁ এটা করেছি নু। এখন এইটা দেখে আরামবাগ ওপারের যে সব ছেলেগুলো যারা সব ওর সঙ্গে ছিল, তারা আস্তে আস্তে সব বসে গেছে, বুঝতে পেরেছো? তার ফলে আরামবাগটার যে প্রপার আরামবাগটার যে একটা সংগঠনটা হয়েছিল,
সেই জায়গাটায় কিন্তু হয়েছে এইটুকুন সবাই বুঝে গেছে, যা হবে ওর হবে, আমাদের কিছু নেই। এবং এটা আমরা দেখেছি, শুনেছি এবং এটা প্রকাশ্যেও এসেছে যে মধুসূদন বাগ এর সঙ্গেও বিমান বাবুর সম্পর্ক একদমই ভালো নয়, তলানিতে ঠেকেছে, এবং বিশ্বনাথ ঠিক তারকের ঠিক সঙ্গে ঠিক। সম্পর্ক ভালো নয়। এই যে হ্যাঁ একটা মানে কোঅর্ডিনেশনের অভাব, একটা যে কোলাবোরেশনের অভাব, এটা কিন্তু একটা প্রকট হয়ে যাচ্ছে। এবং আমরা মানে সাংগঠনিক ভাবে যখন আমরা এই পর্যবেক্ষণ করেছি, আমরা দেখি যে বিভিন্ন মন্ডল সভাপতিদের সঙ্গে একটা অসহযোগিতার জায়গায় চলে গেছে বিমানবাবু, এবং বিমানবাবুই কন্ট্রোল করছেন টোটাল ভোটটা। এটা আমাদের কাছে রিপোর্ট এসছে, এটা কি ঠিক? হ্যাঁ, বাস্তব তাই। অনেক মন্ডল প্রেসিডেন্ট বিক্ষোভও দেখাচ্ছে যে তুমি যে এত টাকা আসছে, তোমার টাকার হিসেব কই। আচ্ছা। আমি বলছি এর আগে যে 19-এর লোকসভা নির্বাচন হয়েছিল তখন ইলেকশন কমিটির সদস্য ছিল, হুম। একটা টাকাও কোনোদিন হিসেবও দেয়নি, কাকুকে দেয়নি, ও রাজ্য থেকে টাকা নিয়ে এসেছে, ও রাজ্যকে হিসেব দিয়ে দিয়েছে, এই হচ্ছে বক্তব্য। তাহলে ইলেকশন কমিটির কোনো দাম নাই। এইবার হ্যাঁ। ইলেকশন কমিটি যেটা করেছে সেটা ও একবারে নিজের কাছের লোক, যাতে না কোনো অবজেকশনটা করতে পারে। হ্যাঁ। তাকে এতদিন ঝুলিয়ে এলো, বলে তোকে লোকসভার ক্যান্ডিডেট করবো। হুম। এখন এবার কিছু পয়সা করে দিয়ে দেবে, দিয়ে বলবে যে তুই চুপচাপ থাক, পরের বার আবার তোকে বিধানসভার ক্যান্ডিডেটটা করে দেবো। তার মানে এই যে অরূপ দিগ্গারকে দাঁড় করিয়েছে, এখানেও টাকা পয়সা প্রচুর লেনদেন হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে প্রচুর লেনদেন। আচ্ছা। আমার কাছে খবর আছে 55 লক্ষ টাকার খবর আছে। বাহ! আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে এরকম করলে তো আমাদের মানে ভাবমূর্তিটা মানুষের কাছে মানে ভগ্নপ্রায় হয়ে যাবে, এবং ভাবমূর্তি অনুজ্জ্বল হয়ে যাবে, ভাবমূর্তিতে কালিমা লিপ্ত হবে। হ্যাঁ এটা কি বুঝতে পারছেন? এবং এটাও আমরা খবর পেয়েছি যে যেহেতু উনি সিপিএম থেকে এসে 2016 সালে, এবং ওনার সঙ্গে তৃণমূলের লোকেদের ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং এই যে এসএসসি দুর্নীতি নিয়ে আমরা এত সরব হয়েছি তৃণমূল সরকারের বিরুদ্ধে, এবং আমরা যে চাইছি তৃণমূল সরকারকে ফেলে দেওয়ার জন্য, সেইখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং পড়েছে। এটাও আমাদের কাছে খবর আছে যে 2016 সালে যে এসএসসি যে প্যানেলটা বাতিল হয়েছে, সেই প্যানেল বাতিল হওয়ার যে পেছনের যে কারণগুলো, যে টাকা নিয়ে চাকরি ফাকরি দেওয়া লোকেদের, এর মধ্যেও হ্যাঁ ইনভলভ ছিল। এটা কি সত্যি? এটা হ্যাঁ। বাস্তব? এটা বাস্তব। হুম। হুম। তাহলে টাকার লোভটা তো এমন একটা জিনিস না, মানুষকে তার কি বলবো চারিত্রিক জায়গা থেকে তাকে সরিয়ে দেয়, চারিত্রিক দৃঢ়তা তার নষ্ট হয়ে যায়। এই বিষয়টাকে নিয়ে তো আমরা হাইলাইট করবো, কেননা আমাদের তো দল তো সুসংগঠিত দল, এবং ভারতবর্ষের অন্যতম প্রাচীনতম দল, যা যা কিনা হিন্দুত্বকে সামনে রেখে আদর্শের লড়াই লড়ে। তো সেইখানে দাঁড়িয়ে একটা রাষ্ট্রবাদী দল তারা যদি এমন লোককে রাখে যারা কিনা আদর্শচ্যুত, তাহলে তো সেই জায়গাটা থেকে একটা ফাঁক চলেই আসবে। মানুষ তো আমাদেরকে এই মোদী সাহেব এবং অমিতজির যে চিন্তাধারা, যেভাবে তারা ভারত নির্মাণ প্রকল্পে নেমেছে, সেই চিন্তা ভাবনা গুলোকে তো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এরকম একজন আমরা ভাই মানুষ। সত্যি কথা বলতে কি, এই দল করতে গিয়ে অনেক লস, 8 বছর 7 থেকে সাসপেন্ড হয়েছিল, 8.5 বছর দলে আমি জয়েন করে গিয়ে। হুম। আচ্ছা, এইটা গেল। আমরা শুধু এই মোদির এই হিন্দু রাষ্ট্রটা পর্যন্ত একটু অপেক্ষা করতে চাইছি, তারপরে দলটা করবো কিনা একটু ভাববো, বুঝলেন? আমরা একটু দেখবো খালি, বুঝতে তো, কারণ আপনার যে হিন্দুত্বের রামাবলী দিয়ে এসেছে, সেই হিন্দুরাই একজনকে যে 40 বছর দলটাকে টেনে এলো, তাকে বলছে খানকির ছেলে, তুই ঘাট ধাক্কা দিয়ে তাকে বার করে দিচ্ছে, বলছে তুই কি পার্টি। আর যে বিজেপির বিরুদ্ধে ছিল, বুঝতে, যারা আমাদের ছেলেদের মেরেছে, আমাদের ঘর ভেঙেছে, ঘর লুট করেছে, হ্যাঁ, তাদেরকে হাতে পায়ে ধরে নিয়ে এসে বলছে বিজেপি তুমি ছত্র ছায়া এসে, এবং তুমি লাল পতাকা এই ধরো বিজেপি করো। আর আমরা হয়ে গেলু উচ্ছিষ্ট যারা আজকে দলটাকে টেনে নিয়ে নুন, বুঝেছি? এটা নিয়ে আজকে খুব চিন্তা ভাবনার সময় এসেছে। তবুও আমরা চাইছি যে এরকম ভাষায় গালাগাল ঠিক তো মানে কানে শোনা তো চলছে, গোটা প্রক্রিয়াটাই তো চলছে, হয়তো কোথাও মুখে বলছি না, কোথাও এইভাবে বলছি। মানে এই চিত্র তো আমরা যতখানি খবর পেয়েছি আমাদের আইপিএল এর পক্ষ থেকে, যে এই গোটা চিত্র কিন্তু পশ্চিমবঙ্গের নানান জায়গায় হয়েছে, এবং আরামবাগে এটা একটা ফেক্ট যে আদি বিজেপিদেরকে এরম ভাবে বসিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে এরম ভাষায় কথা বলা হচ্ছে, তাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করা হচ্ছে। এটা তো কাম্য নয়, কারণ মানে ভারতবর্ষের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে বিজেপি, যারা তাদেরকে আজকে যদি এই ভাষায় তাদের সঙ্গে কথা বলা, দুর্ব্যবহার করা হয়, এটা কাম্য নয়। এটা সত্যি আনফরচুনেট, দুর্ভাগ্যের বিষয়, এটা আমরা মনে করি। যাই হোক, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো, আমাদের দলের আভ্যন্তরীণ যখন বিষয় নিয়ে আলোচনা হবে তখন এই বিষয়ে অবশ্যই আলোচনা করবো। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অনেক সময় দিলেন এবং আমাদেরকে অনেকটা ইনফরমেশন দিলেন, যাতে আমরা আগামী দিনে পথ চলতে পারি। আমরা চেষ্টা করবো যাতে আপনার সম্মান এবং আপনার যে জায়গাটা সেটা ফিরিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। ঠিক আছে, দেখো আর কি বলবো।